নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। আনলক 1, 2 এবং 3 কাটিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি আনলক 4 এর দিকে এবং ইতিমধ্যেই আনলক 4 এর বেশ কিছু নির্দেশিকা বা গাইডলাইন কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে আসছে। কারণ কেন্দ্র ইতিমধ্যেই বলেছে যে এই যে একটা লকডাউনের পর্ব, অর্থাৎ রাজ্যে যে মাঝে মাঝেই আমরা কয়েকটি দিন লকডাউন দেখতে পাচ্ছি, সেখানে ইতিমধ্যেই কেন্দ্র সেখানে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রের পারমিশন ছাড়া আর হুট করে লকডাউন নেওয়া যাবে না রাজ্যের। সেই জন্য এদিকে যেমন একদিকে এই কথাটি বলেছে, তার সঙ্গে সঙ্গে 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হওয়ার কথাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তবে ট্রেন পরিষেবা চালু হবে কি না, কবে থেকে চালু হতে পারে, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো তথ্য নেই। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যে জানানো হয়েছে। যেমন বলা হয়েছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, তবে আংশিকভাবে, অর্থাৎ 50% শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে স্কুল খোলা যাবে, কিন্তু সবটাই কিন্তু পারমিশন সাপেক্ষ, অর্থাৎ পারমিশন নিয়ে তবে, এবং সবটাই যে ক্লাসটি হবে, যদি এরকম ক্লাস করাতেও চান তাহলে যে ক্লাস হবে তা কিন্তু সবটাই হবে অনলাইনের মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে যেগুলি গবেষণা সাপেক্ষ যে পরীক্ষা সেইগুলি বা গবেষণা সাপেক্ষ যে পড়াশোনা, সেইগুলির ব্যবস্থার কথাও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আরও বেশ কিছু নির্দেশিকা রয়েছে। বিশেষত এই যে মেট্রো চালু হচ্ছে, তার জন্য নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের কাছে একটা ভালো খবর, কিন্তু এই ভালো খবরটিকে ভালো রাখবার জন্য, অর্থাৎ এই অবস্থাতেও যাতে আমরা আমাদের নিজস্ব জায়গায় পৌঁছাতে পারি কিন্তু করোনা মুক্ত হয়ে, তার জন্য কীভাবে মেনে চলতে হবে আমাদের, এবং রেল বা মেট্রো কর্তৃপক্ষকেও ঠিক কোন কোন দিকে সাবধানতা নিতে হবে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে নয়, আমরা সরাসরি প্রযুক্তির মাধ্যমে পৌঁছে যাব ডাক্তারবাবুর কাছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, জেনারেল সার্জন, কলকাতা মেডিকেল কলেজ। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একেবারেই যে প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাইবো, যে লকডাউন 4 শুরু হতে চলেছে, সেই লকডাউন 4-এ কিন্তু বেশ কিছু নির্দেশিকা আমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমি এক এক করে যাব, তবে প্রথমেই যে বিষয়টা যাব তা হলো 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হতে শুরু করছে, অর্থাৎ ক্রমশ লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3 এতে ক্রমশ সচল করার চেষ্টা করা হচ্ছে রাজ্য এবং দেশকে। সেই দিকে তাকিয়ে মেট্রো ইতিমধ্যেই চালু হচ্ছে। একদিকে যেমন সুখের খবর, আর এই বিষয়টিকে সুখের রাখবার জন্য আমাদের বেশ কিছু বিষয়গুলি মাথায় রেখে চলতে হবে। আমি আপনার কাছে দুটি প্রশ্নে যাব। 1 নম্বর, এই অবস্থায় দাঁড়িয়ে মেট্রো কর্তৃপক্ষ ঠিক কোন কোন দিকে সাবধানতা মেনে চলবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা, অর্থাৎ সাধারণ মানুষরা মেট্রোতে চড়তে গেলে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখব? আমার দর্শকবৃন্দকে প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আর অনুষ্ঠান শুরুর আগে প্রথমেই বলবো, গুজবে কান দেবেন না, গুজবটা ছড়াবেন না। আর মানসিক দিক থেকে আপনাদের প্রত্যেককে পজিটিভ হতে বলবো, করোনা পজিটিভ, মানসিক দিক থেকে পজিটিভ। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করলে সুচিস্মিতা, এইটা লকডাউন অর্থাৎ আনলক 4 ক্রিকেটে বাউন্ডারি অর্থাৎ 4 মারলে চৌকা, তো এটাতে সেই আনলক চৌকাতে এসে দেখছি বেশ একটা সুন্দর একটা খবর এলো, মেট্রোটা ধাপে ধাপে চালু হবে। মেট্রো, আমার বিশ্বাস মেট্রো কর্তৃপক্ষ সে তো তার আপ্রাণ চেষ্টা করবে, যা গাইডলাইন আছে, গভর্নমেন্ট যে গাইডলাইন দেবে, আইসিএমআর যে গাইডলাইন দেবে, সে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা অনুসরণ করা। কিন্তু আমি যে মানুষকে তেমন একটা বিশ্বাস করতে পারছি না, আমার মনে সন্দেহ লেগেই রয়েছে যে আমি যতই সতর্কতামূলক ব্যবস্থা নেই না কেন, মানুষ কি তা মানবে? মেট্রো ট্রেনটা এসে দাঁড়ালো, হুড়মুড়িয়ে দেখা গেল সব ভেঙে তছনছ করে এবার গেট দিয়ে ঝুলছে, প্রায় উঠছে, যে দৃশ্যটা আমরা দেখি। তার কারণ কিছুক্ষণ আগেই এই চ্যানেলেই তোমরা ছবি দেখাচ্ছিলে যে মুখে মাস্ক নেই, দিব্যি পাশাপাশি হেঁটে চলেছে। তাহলে কি হবে? কারণ গতকালই দেখছিলাম ৭৬,০০০ সংখ্যাটা কিন্তু বেশ আমার কাছে চিন্তার কারণ হয়ে গেছে, সংক্রমণ হচ্ছে। যদিও ভালো হওয়ার সংখ্যাটাও কিন্তু ততোধিক বাড়ছে, কিন্তু সংক্রমণ তো হচ্ছে। এই যে ছেলেটি দেখো, ছবিতেই দেখো কি করছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে এবার ওই যে সিকিউরিটি গার্ড, তার সাথে তর্কাতর্কি অনেক কিছু হলো, এই লোকটাও চলে গেল। দেখো সামনে কি ছবি দেখছি। তাহলে আমাকে কি, এই যে ছোট ছেলেটি কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, হয়তো চুইংগাম চিবোতে চিবোতে যাচ্ছে, সে কিনা ওই
মুখে কোনো মাস্ক নেই, তাহলে তুমি আমাকে কেউ সেই গ্যারান্টিটা দেবে যে মেট্রো ধাপে ধাপে চালু হলো, সমস্ত রকম সুরক্ষা মেট্রো কর্তৃপক্ষ সরকার সমস্ত রকম সুরক্ষা নিল, কিন্তু মানুষ সেটা কতটা মানবে? নয় আমার প্রথমে ঢুকতে গেলে থার্মাল গান ব্যবহৃত হলো, আমাকে সেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হলো, আমাকে শারীরিক দূরত্ব বজায় রেখে আমি প্ল্যাটফর্মে ঢুকতে দিলাম। মেট্রো যে ট্রেনটা এলো তার 8টা কম্পার্টমেন্ট আছে, তাতে হয়তো শারীরিক দূরত্ব বজায় রেখে সিটেই বসবার তেমন জায়গার ব্যবস্থা করা রইল। যে কজন লোক দাঁড়িয়ে যাবে হয়তো সীমিত সংখ্যক, তাকে কিভাবে এই পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষ কিভাবে সামাল দিয়ে তুলবে, এটাই কিন্তু দেখা। কারণ এখন যা পরিস্থিতি, কালকে তোমাকে বললামই ৭৬,০০০ সংক্রমণ হয়ে গেছে, তারপরে মেট্রো চালালে কি দাঁড়াবে আমি ঠিক এই মুহূর্তে ঠিক ভাবতে পারছি না। কারণ যেসব ছবি আমি দেখলাম বাজারেও সেইভাবেই ঘুরছে, মাস্ক নেই, তারপরে সামাজিক দূরত্ব বজায় থাকছে না, এই যে এই ছবিগুলো, এটা কি আশাপ্রদ? এবার আমার প্রশ্ন, এই যে এই লোকটি এই যে মাস্ক পরেছে, প্রত্যেক দিন তো আমরা মাস্ক নিয়ে একটা প্রশ্ন থাকি এবং বোঝাই, এই যে সে দিব্যি চলেছে যেন কিছুই নেই, কিছুই হচ্ছে না, এই বাজারের মধ্যে দিয়ে যে লোক চলেছে, এটাতে এই ছবিটা দেখালে পরে মেট্রো ধাপে ধাপে চলতে পারে, কিন্তু আমি আশাবাদী হতে পারছি না। কারণ আমাদের মানুষ এখনো সেই রকম সচেতনতার পরিচয় দিচ্ছে না। তাহলে সরকার আপ্রাণ চেষ্টা করছে, দেখতে তো পাচ্ছি, কারণ মেট্রোটা চললে পরে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে, এটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। কিন্তু সেই সঙ্গে আর একটা ভয় তো রয়েছে, এ তো শাখের করা, এ তো গেলেও কাটবে পিছনেও কাটবে, এ তো আর একটা ভয় রয়েছে যে সংক্রমণের মাত্রাটা যেন আরো বেড়ে যাবে। এ তো সেই অঙ্কে পড়েছিলাম জিপি সিরিজে, তো জিপি সিরিজের মতো বাড়বে, তার জন্য একটা ব্যবস্থা যেন হচ্ছে। কারণ লোক কতটা মানবে আমার নিজের ভাই সন্দেহ আছে, কারণ আমি বিশ্বাস রাখতে পারছি না। যদিও আমার স্বীকার করতে বাধ্য হচ্ছি যে মার্চ এপ্রিলে যতটা দেখেছিলাম তার থেকে এখন লোকের সচেতনতার হার বেড়েছে, কিন্তু এইটুকু হার বাড়লে চলবে না, মানুষকে আরো বাড়াতে হবে তার সচেতনতা। কাজেই এই ব্যাপার নিয়ে আমি একটু দ্বিধাগ্রস্তই হয়ে আছি। আমি এটুকু আমার বিশ্বাস আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে তার সমস্ত রকম সুরক্ষা বলয়টাকে ঠিক করে রাখবার, কিন্তু মানুষ কতটা মেনে চলবে আমার সন্দেহ আছে। এবং সেক্ষেত্রে সংখ্যাটা কোথায় লাফিয়ে বাড়বে, জিপি সিরিজেই যাবে, আমার কিন্তু এটা একটা ধারণা, এটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। যা পথ দেখলাম, যা চিত্র দেখলাম, তার পরিপ্রেক্ষিতে বলছি। এবার বাস্তবে কি হবে সেটা দেখা যাক। আচ্ছা, আপনার কাছে একটাই আমি একটু এই মুহূর্তে জানতে চাইবো, কারণ একটা খুব বড় প্রশ্ন উঠে আসছে বারবারই এই মেট্রো প্রসঙ্গে, সেটা হলো আপনার কি মনে হয় যে এই যে মেট্রো কর্তৃপক্ষ তারা কোন কোন দিকগুলি সাবধানতা অর্জন করতে পারেন? কারণ যেমনটা জানা যাচ্ছে তাতে প্রত্যেকটি স্টেশনে প্রায় 3 থেকে 4টি করে স্যানিটাইজার মেশিন থাকবে, তার সঙ্গে সঙ্গে থার্মাল গান থাকতে চলেছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে চলবে। আর কোন কোন দিকগুলিকে মেনটেন করা উচিত বলে আপনার মনে হয়? প্রথম তো তুমি বলেই দিলে যে মেট্রো কর্তৃপক্ষ স্যানিটাইজিং মেশিন তারা রাখছে, এটা অত্যন্ত খুব ভালো পদক্ষেপ। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে মেট্রো যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে কতটা পুলিশ প্রহরা কিংবা সিকিউরিটি থাকবে, কারণ লোকে তো মানে বাঁধ ভেঙে ঢোকবার চেষ্টা করবে মেট্রো স্টেশন, তাকে আটকাবার মতো কতটা ক্ষমতা সেখানে পুলিশ প্রশাসন, মেট্রো প্রশাসন, সরকারি প্রশাসন কতটা দেখাতে পারবে, প্রথমে সেইটা আমাকে আটকাতে হবে এন্ট্রি পয়েন্ট। তারপরে তো থার্মাল গান ঢুকে থার্মাল গান ব্যবহার করার জন্য লোকজন থাকবে নিশ্চয়। তারপরে দেখতে হবে যে তার মাস্ক ঠিক মতো পরা আছে কিনা, সে আর যেসব বিধি যেগুলো আছে সেগুলো মানছে কিনা, এই শারীরিক দূরত্বটা কতটা বজায় রেখে লোকজন চলছে সেটা দেখার ব্যাপার আছে। এবারে আমি আন্ডারগ্রাউন্ডে গেলাম, সেখানে পুলিশ প্রহরা কতটা আছে, দরজা খুললে পরে এই যে সেই দেখেছে হুড়মুড় করে নামছে হুড়মুড় করে বেরোচ্ছে, এই ব্যাপারটা কিভাবে চেক করতে হবে, কারণ
আমার মনে হয় একটা দিকে এন্ট্রি রাখতে হবে আর একটা দিকে এক্সিট। এবার মেট্রো কর্তৃপক্ষ কি করবে সেটা তো তাদের ব্যাপার। তারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি তারা ভাবনা চিন্তা করছে। সরকার যখন এতটা পদক্ষেপ নিয়েছে তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা আরো বেশি করবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে ভালো হয় যদি ওই টোকেন সিস্টেমটাকে যদি আপাতত বন্ধ রেখে, যদি যাদের ওই মেট্রো কার্ড যারা আছে তাদের কমিউট করতে দিতে বাধা নেই, তারা যদি আসে সবচেয়ে ভালো। একেবারেই একেবারেই সেই আর কার্ডটা রিনিউ করবার জন্য কাউন্টার যেন খোলা থাকে, আর সেখানেও যেন পুলিশ প্রহরা থাকে, সেখানেও যেন এই শারীরিক দূরত্বটা বজায় রেখে যেন সবাই চলে। এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু বাধ্যতামূলক করা দরকার যদি ধাপে ধাপে মেট্রোটা চালাতে হয়। একেবারে এই টোকেন প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে মেট্রো কর্তৃপক্ষের এরকমই চিন্তাভাবনা চলছে যে তারা টোকেন বাদ দিয়ে সবটাই কার্ডের উপর নির্ভরশীল থাকবেন তারা, এবং চেষ্টা করা হবে যে অনলাইনের মাধ্যমে যদি টাকাটা ভরা যায় বা সবটাই হচ্ছে স্পর্শ যাতে না হয় সেই চেষ্টাটুকুনি করার। আমরা কথা বললাম যে মেট্রো কর্তৃপক্ষ কোন কোন দিকে তাদের সাবধানতা অর্জন করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি এই কথাটাও অবশ্যই উল্লেখ করলেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে মেট্রো কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবেন তা তো রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আমরা কতটা সচেতন, আমরা কতটা নিজেকে বাঁচাতে এগিয়ে যাচ্ছি সেটি একটি বড় পদক্ষেপ। আমি এই বিষয়টি আপনার কাছে আসব যে কি মনে হয় কোন কোন দিকগুলি সাধারণ মানুষকে মাথায় রেখে মেট্রোতে ওঠা বা মেট্রোতে যাওয়া এগুলো চিন্তা করে তবে বাড়ি থেকে এগোতে হবে? প্রথমেই যে পদক্ষেপটা দরকার সেটা হচ্ছে মানুষ মানসিক দিক থেকে পজিটিভ ভাববে। করোনা পজিটিভের কথা বলছি না, মানসিক দিক থেকে সে পজিটিভ ভাববে, সঠিক প্রস্তুতি নিয়ে সে বেরোবে। তার মাথায় থাকবে আমি নিজে সংক্রমিত হব না এবং অন্য মানুষের দ্বারাও সংক্রমিত হব না এবং অন্য মানুষকেও সংক্রামিত করব না। তার জন্য তাকে যে যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো তো বলে দিয়েছি বারবার, তবু আর একবার বলবো, মাস্ক পরাটা 100% বাঞ্ছনীয়, মাস্ক, এবং সেই মাস্কটা ঠিকঠাক হতে হবে, এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছে। সার্জিক্যাল মাস্ক কিংবা N95 মাস্ক। এই যে মেয়েটা মাস্ক ছাড়া চলেছে, ওড়না পরে মাস্ক, এগুলো একদম চলবে না। এগুলো কিন্তু কর্তৃপক্ষকে দেখতে হবে না, এসব মাস্ক দেওয়া এগুলো চলবেই না, এগুলো একেবারে ঢুকতে দেওয়া ভালো, এগুলো কিন্তু মানতে হবে। ফেস শিল্ড ব্যবহার করাটা আমার মনে হয় আর একটা উপযুক্ত পদক্ষেপ যারা মেট্রোতে যাবেন। ফেস শিল্ড ব্যবহার করলে আরেকটু ভালো। যারা গ্লাভস ব্যবহার করতে পারছেন করুন, সাথে স্যানিটাইজার থাকবে, ব্যক্তিগতভাবে থাকবে। এই যে লোক দুটি মাস্ক পরেছে, তারা কি মাস্ক পরেছে তারাই জানে আর তারাই ভালো উত্তর দিতে পারবে। কাজেই স্যানিটাইজারের ব্যাপারটা বললাম এই কারণে যে মেট্রো কর্তৃপক্ষ তো স্যানিটাইজারের ব্যবস্থা রাখছে, তা সত্ত্বেও মানুষ যদি স্যানিটাইজার যদি একটু নেয়, সাথে রাখে, অধিকন্তু না দোষায়, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, সেই একটা কথা আছে না, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের ওপরটা জ্বললে বেশ ভালো লাগে, বেশ আলোকিত হয়। আর উত্তর ভারতে একটা কাহাওয়াত আছে, সে দিয়ে কে তালে আন্ধেরা। প্রদীপের তলায় যত অন্ধকারটা আছে, তা মেট্রো কর্তৃপক্ষ এত চেষ্টা করছে, সরকার এত ভাবনা চিন্তা করছে, চেষ্টা করছে, করবে, আমার বিশ্বাস। মানুষ কতটা ভাববে, মানুষকে কতটা সচেতন হতে হবে। এই যে দেখো সুচিস্মিতা, আমরা তো প্রত্যেক রোববার এই তো বলে যাচ্ছি, সেই গত মার্চ মাস থেকে বলে যাচ্ছি, কিন্তু তবু কি পুরো ছবিটাকে ঠিক করতে পেরেছি? তাও তুমি দেখলে, ছবি দেখালে, মেয়েটা দেখে মনে হলো ছাত্রী, সে নিশ্চয় সচেতন, কিন্তু দেখো কিভাবে যাচ্ছে। একেবারে সচেতনতার ছবি বোধহয় প্রত্যেক মুহূর্তে আমাদের চোখের সামনে আসছে। আমরা একটু আগেও দেখছিলাম একটা ছবি যেখানে মুখে বালতি চাপা দিয়ে লোকের সামনে যাওয়া হচ্ছে, যাতে তারা মানে সাধারণ মানুষ মুখে বালতি চাপা দিয়ে যাচ্ছে সেটাকে মাস্কের মতো বলছে। মানে এটা খুব লজ্জাজনক নিঃসন্দেহে আমাদের কাছে, এবং এই বিষয়টা সত্যি একটু মাথায় রেখে চলাটা আমাদের খুব প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মানে ভীষণই লজ্জাজনক এটা, যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র সেই কারণে তারা বাধ্য হয়ে মাস্ক পরেননি, তারা মুখ ঢাকার জন্য বালতি ব্যবহার করছেন। এইখানেই প্রশ্নটা বারবার করে এসে যায় যে মানুষ যদি এখনও সচেতন না হয়, সেখানে ৭৬,০০০ থেকে ক্রমশ ৮০,০০০, ক্রমশ ৯০,০০০ তো ক্রস করবেই,
কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছেন এরকম পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষ সুস্থ হচ্ছেন প্রচুর, এদিকে বলার কোনো অবকাশ থাকে না, কারণ প্রচুর মানুষ সুস্থ হচ্ছেন এবং আমরা আশা করছি যে আরও যারা অসুস্থ রয়েছেন তারা সুস্থ হয়ে উঠবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেককে সচেতন হতে হবে। মেট্রোর পরপর আমরা আশা করব যে বাকি যে কটা বন্ধ রয়েছে সমস্ত কিছু খোলা হবে, কারণ আমাদের জনজীবন যা রয়েছে স্বাভাবিক করার চেষ্টাই আমাদের করতে হবে। তার সঙ্গে রাজ্য কেন্দ্র তাদের সহায়তায় আমাদের পাশে থাকতে হবে, কিন্তু পাশে থাকবো এভাবেই নিজেকে সাবধান রেখে। আমি আপনার কাছে একটা প্রশ্ন একটু যাব ডাক্তারবাবু। একটা বিষয় আমরা দেখেছি যে ইতিমধ্যেই সরকার বলেছিলেন যে এই বিয়ে বা অন্ত্যেষ্টি এই ক্রিয়াগুলিতে কত লোক যেতে হবে, কত লোক যাওয়া যাবে না, এই বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে 50 এবং 20 থেকে পরবর্তী সময় সেটি 100 মানুষ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি একটু পরিসংখ্যানটা আমরা দেখি তাহলে সেই দিকে তাকিয়ে সাধারণভাবে কোনো অনুষ্ঠানে গিয়ে বা কোনো শ্রাদ্ধা অনুষ্ঠানে গিয়ে বা যে কোনো রকম এই জাতীয় অনুষ্ঠানে গিয়ে কিন্তু মানুষের আক্রান্তের পরিমাণটা সব থেকে বেশি। কি বলবেন এই বিষয়টা? দেখো, সরকার সে তো ভালো চাইছে, জনজীবনটাকে সুস্থভাবে আবার ফিরিয়ে দিতে চাইছে, সে তো আপ্রাণ চেষ্টা করছে, এতে কোনো ভুল নেই। সরকারি আধিকারিকরা তারাও একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, তারাও আপ্রাণ চেষ্টা করছে কি করে আবার ফিরে যাওয়া যায়। কিন্তু মানুষ কতটা সচেতন সে তো দেখতেই পাচ্ছি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, সরকার প্রথমে বলেছিল 20 জন, একটা অনুষ্ঠানে ম্যাক্সিমাম 20 জন মানুষ আসতে পারে, তাকে বাড়িয়ে 50, এখন হয়তো আলোচনা হচ্ছে এক্সট্রা 100। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই সময় যে কোনো অনুষ্ঠানে না যাওয়াটাই বাঞ্ছনীয়। কারণ কে বলতে পারে যে আপনি কিংবা আমি তুমি কে সংক্রামিত হয়ে আছি, আর ওখানে গিয়ে আমি হয়তো সুস্থভাবে গেলাম, সংক্রামিত হয়ে ফিরলাম না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। কাজেই এখন যে কোনো রকম সামাজিক অনুষ্ঠানে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, না যাওয়াটাই বাঞ্ছনীয়। কারণ সুস্থতাটা আগে ভীষণ দরকার। যেমন আমার রুগী, আমার চেনা জানা সকলকে বলি, যতটা সম্ভব বাড়ি থেকে বেরোবে না, অন্যের বাড়ি যাবে না, তেমনি নিজের বাড়িতেও কাউকে ঢুকতে এখন দিও না। কারণ নয়, একেবারে আমরা আলোচনায় আসবো নিঃসন্দেহে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তবে তার আগে প্রথম ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আমি দেওয়াননগর থেকে পায়েল মণ্ডল বলছি। বলুন। হ্যাঁ, আমার অপারেশন হয়েছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে অপারেশন হওয়ার পর এই করোনা সিচুয়েশনের জন্য আর বেরোনোর কাছে কোনো ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। এবার কভার করে একটা টিটেনাস আছে, তো টিটেনাসটায় লেখা রয়েছে 3rd টিটেনাস। এর আগে একটা ছিল 1.5 মাস পরে, সেটা দেওয়া হয়েছে। এবার 3rd ডোজের টিটেনাসটার পরে আছে, তারপরে একেবারে আরেকটা ডোজ 6 বছর বাদে। তো আমি 3rd ডোজটা কোনো ব্যাপার আছে কি, ডোজের ব্যাপার নাকি নর্মাল টিটেনাস আমার জানার আছে। আচ্ছা ডাক্তারবাবু। আমি যতদূর জানি এটা ডোজের ব্যাপার নয়, নর্মাল টিটেনাস। ডোজগুলো যদি আমি ঠিকঠাক দিতে পারি, তাহলে টিটেনাসের এগেইনস্টে অ্যান্টিবডি টাইটারটা আমার সেইভাবে কিন্তু শরীরে তৈরি হবে। কাজেই সেই হিসেবে এইটা দেওয়া আছে। এটার কোনো ডোজের ব্যাপার নেই যে প্রথমবার হয়তো 1 মাইক্রোগ্রাম দিয়েছিলাম, পরের বার 3 দিলাম, এরকম কিছু ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় চলে যাব অবশ্যই। একটা বিষয় আমি একটু জানতে চাইবো, ইতিমধ্যে আমরা দেখেছি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক পরীক্ষা তা বাতিলের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং বলা হয়েছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা
নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং রাজ্য তার বিরোধিতা করলেও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের যদি ডেট পরিবর্তনের একটা ইচ্ছা থাকে বা ডেট পরিবর্তন করতে চায়, তাহলে ইউজিসির সঙ্গে তারা কথা বলতে পারেন। তো সব দিকে তাকিয়ে ডাক্তারবাবু, একটা বিষয় আমি একটু জানতে চাইবো, অর্থাৎ আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে চলেছে হয়তো আর কিছুদিনের মধ্যেই। তো সেই দিকে তাকিয়ে আমাদের সেই একইভাবে দুটো প্রশ্ন উঠে আসে। এক নম্বর, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বলুন বা এই জাতীয় যে ইনস্টিটিউটগুলো, তাদের যে পরীক্ষা নেওয়া হবে, তারা কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন, এবং যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাবেন তারাই বা কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন? এবং তাদের মাথায় রাখতে হবে যে বাড়ি ফিরে আমার সেই জামা কাপড়গুলো বজায় রেখে তাকে চলতে হবে, এটা মাথায় যেন থাকে। আর কলেজ কর্তৃপক্ষ কিংবা ইউনিভার্সিটির যেসব কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তো মানে সাংঘাতিক ব্যাপার, তাদেরকে তো মাথায় রাখতেই হবে এবং অনেক বেশি লোকজন তাকে নিয়োগ করতে হবে যে এই পরীক্ষাটা একাধারে সুষ্ঠুভাবে করতে হবে। আর অন্যদিকে এই ছাত্রছাত্রীদের সুরক্ষার দিকটা ভীষণভাবে মাথায় রাখতে হবে। তাকেও কিন্তু ওই দেখতে হবে কোন ছাত্রছাত্রী মাস্ক পরে এসছে, ঠিকঠাক এসছে নাকি। এবং আর একটা ব্যাপার, এই ব্যাপারটা বোধহয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত যে এমনও হতে পারে যে কোনো ছাত্রছাত্রী মাস্কটা ছিঁড়ে গেছে, তাকে তখন ইউনিভার্সিটি কিংবা কলেজকে ব্যবস্থা করতে হবে সেই মাস্কের, তার জন্য মাস্কের ব্যবস্থাটাও রাখতে হবে যে যাতে করে ছেলেটা পরীক্ষা দিতে পারে, যেটা পরীক্ষা দিতে পারে। কারণ মাস্কটা ছিঁড়ে গেছে এরকমও হতেই পারে, ভিজে গেছে এরকম হতে পারে, তাই বলে ছেলেটা কিংবা মেয়েটাকে পরীক্ষা দিতে দেবো না, সেটা একটা অমানবিক ব্যাপার। সেখানে কলেজ কর্তৃপক্ষ কিংবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে মাস্কের ব্যবস্থা রাখতে হবে। এটা একটা ছোট্ট দিক বলে দিলাম। আর এছাড়া আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তো মানতেই হবে, কিন্তু সুপ্রিম কোর্ট কোর্স বলেছে এটা কিন্তু করাটা খুবই কঠিন। ছাত্রছাত্রীদের পক্ষ এই সব মেনে, বাধা নিষেধ মেনে গিয়ে পরীক্ষা দেওয়াটাও ভীষণ কঠিন, যারা পরীক্ষা নেবে তাদের পক্ষ ভীষণ কঠিন। কিন্তু যখন আদালত যখন বলেছে কিছু বলার নেই, কিন্তু দু তরফেই একটা বিপদের আশঙ্কা কিন্তু থেকে থাকছে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্নেও যাব। একটা প্রশ্ন বারবার করেই আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেক মুহূর্তে বা প্রত্যেক দিন একটা প্রশ্ন ভীষণভাবে করেন। সেই প্রশ্নটা হলো, ধরুন কোনো কারণে আমার আবাসন বা আমার প্রতিবেশী কেউ আক্রান্ত হলো, আমার আবাসনের মধ্যে কেউ আক্রান্ত হয়েছে বা আমার প্রতিবেশীর কেউ আক্রান্ত হয়েছে, তো সেই দিকে তাকিয়ে তাদের মধ্যে একটা সাংঘাতিক ভয় চলে আসে যে সে আক্রান্ত, অর্থাৎ আমি তো আক্রান্ত হলাম না। তো ডাক্তারবাবু, আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে কোন কোন দিকগুলি যারা আক্রান্ত হননি বা যারা একেবারে আক্রান্ত হয়েছেন তাদের পাশেই রয়েছেন, তো কোন কোন দিকগুলি মেনে চলতে হবে বলে আপনার মনে হয়? প্রথমে ধরি যে যারা আক্রান্ত হয়েছে তাদের সাপেক্ষে কিছু করাটা প্রয়োজন সেটা বলে। যারা আক্রান্ত হয়েছে তাদের দেখতে হবে যে তাদের কোনো উপসর্গ হয়েছে কি হয়নি। যদি না হয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই, সেলফ আইসোলেশনে সে থাকবে 14 দিন, তারপরে আরো 7 দিন আলাদা একা একটা ঘরে থাকবে, একদম সেপারেট সবকিছু, তার দৈনন্দিন যে জিনিসপত্র যেটা ব্যবহার করবে সেগুলো সব আলাদা, খাবার দাবার আলাদা সে খাবে, এটা হচ্ছে সেই ব্যাপার। সে সকলের সামনে আসবে না। এবার যারা আর যদি উপসর্গ দেখা দেয় তাহলে সে কি করবে, তাহলে ওই যে আশা কর্মী আছে কিংবা স্থানীয় থানা রয়েছে সেখানে সে যোগাযোগ করলে পরে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এবার উপসর্গটা কতটা, সামান্য জ্বর রয়েছে তাতে তার হাসপাতালে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে এবং করোনা কিট রয়েছে বিভিন্ন হাসপাতালে, সেগুলো আনিয়ে এসে নিতে পারে। বাড়িতে থেকেই চিকিৎসা হতে পারে। যদি বাড়িতে চিকিৎসা হয়
তাহলে আমি করোনার জন্য বেডগুলো তাহলে আমি ভ্যাকেন্ট পাবো, তাহলে মুমূর্ষু রোগীর চিকিৎসাটা করবার জন্য আমার হাতে ব্যবস্থা থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি যারা আক্রান্ত হয়নি কিন্তু আক্রান্ত যে হয়েছে তার পাশের ফ্ল্যাটে সে থাকে। একেবারেই আমরা এই আলোচনায় অবশ্যই আসবো, কারণ যারা আক্রান্ত হননি তাদের অনেক বেশি ভয়, আতঙ্ক। আসবো আমরা এই বিষয়টা, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, বৃন্দাবন দাস। বলুন। আচ্ছা, এই সময়টা চোখের ছানির অপারেশন হওয়া যাবে? আচ্ছা ডাক্তারবাবু, দেখুন, ছানি অপারেশন করতে এমনি টেকনিক্যালি কোনো বাধা নেই, কিন্তু আপনার যে কতগুলো পরীক্ষা করতে হবে, আর আপনাকে যে ডাক্তারবাবু ছানি অপারেশন করবেন সেটা তার ইচ্ছে, তার সুবিধা, তার উপর সমস্ত কিছু নির্ভর করছে। কাজেই এমনি টেকনিক্যালি কোনো বাধা থাকে না, কিন্তু একটা বাধা তো, একটা ব্যাপার তো থেকে থাকে যে সংক্রমিত হওয়ার একটা ব্যাপার থাকে। কাজেই আপনার সেই আই সার্জনের উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। সে যদি এখন না করতে চায় তাকে চাপ দেওয়া উচিত না, কারণ নিশ্চয় তার কিছু ধ্যান ধারণা কারণ নিশ্চয় আছে। আচ্ছা ডাক্তারবাবু, যে আলোচনাটা আমরা ছিলাম যে যারা আক্রান্ত হচ্ছেন তারা কি করবেন নিঃসন্দেহে আপনি বললেন, তবে যারা আক্রান্ত নন, অর্থাৎ পাশের বাড়িতে রয়েছেন বা আবাসনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কোন কোন সতর্কতার অর্থাৎ সতর্ক হতে হবে তাদের? যারা আক্রান্ত হননি তাদের প্রথমেই একটা কথা বলবো যে আপনারা বৃথা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না, এবং যে লোকটা আক্রান্ত হয়েছে তাদের প্রতি ঘৃণা একদম দেখাবেন না, বরং একটু সহমর্মিতা, সমবেদনা দেখান। প্রথম পদক্ষেপ বললাম। দ্বিতীয় পদক্ষেপ, আপনাকে নিজেকে সুস্থ এবং সবল রাখতে হবে। তার জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরোনো যায়। যদি বেরোতে হয় তাহলে আপনি সেই মাস্ক, ফেস শিল্ড, পারলে গ্লাভস, স্যানিটাইজার এগুলো পরে বাইরে যাবেন এবং চেষ্টা করবেন একবারে সবকটা কাজ করে আসতে। তাহলে কি বারবার বেরোতে হবে না। এবার বাড়ি থেকে ফিরে এসে একদম জামা কাপড় ধুতে হবে, স্নান করে তারপরে আপনি ঘরের লোকের সাথে আবার মিশতে পারবেন। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু তার আগে কিন্তু বলেছি সহমর্মিতা, সমবেদনা, এই মনোভাবটা আগে দেখান। আর তদুপরি নিজেকে মানসিক দিকে পজিটিভ ভাববার চেষ্টা করুন। পাশের বাড়ির লোক হয়েছে মানেই আপনার হবে, আপনিও আতঙ্কে ভুগলেন, আতঙ্ক ছড়ালেন, এই কাজটা দয়া করে করবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা বিষয় একটু জানতে চাইবো। আমরা ইতিমধ্যেই দেখেছি যে WHO যেমনটা জানিয়েছে যে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার এটি বাধ্যতামূলক, আমাদের করতেই হবে। তার সঙ্গে সঙ্গে যেমন আগে জানিয়েছিল যে 6 মিটার, 3 মিটার এই দূরত্বগুলি আমাদের বজায় রাখতে হবে, এবং পরবর্তী সময়ে তারা বলছেন যে 2 মিটার দূরত্ব বজায় রাখলে পরেও চলবে, কিন্তু তার সঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে এবং অবশ্যই স্যানিটাইজারটাকেও সঙ্গে রাখতে হবে। আর স্যানিটাইজার না হলে বিশেষত হাত ধুয়ে, অর্থাৎ সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিন্তু এই 2 মিটার দূরত্বের কথা বিজ্ঞানীরা বলছেন যে 2 মিটার দূরত্ব রাখলে কিন্তু করোনার সংক্রমণ ঠেকানোর জায়গাটা নেই। কি বিষয়টি, আমি আসবো আপনার কাছে, তবে তার আগে আরো একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, আমি ব্যারাকপুর থেকে শিবাজি দত্ত বলছিলাম। বলুন বলুন। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে আমার যে প্রশ্নটা রয়েছে যে এই যে সবসময় আমরা ধরুন বাইরে কাজে যাচ্ছি, আমি স্পেশালি যদি বাজারের কথাই বলি, বাজার থেকে যে আমরা সবজি বাজার কিনে নিয়ে আসছি, সেটা তো ডাইরেক্ট আমরা ঘরে আনার সময় শুধু কি নর্মাল জলে ধুলেই হবে, নাকি তার জন্য অন্য কোনো প্রিকশন কিছু নিতে হবে? আচ্ছা ডাক্তারবাবু, এই খাওয়ার কি করে ধোয়া হবে এ নিয়ে বোধহয় বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠান তোমাকে বলেছিলাম, সেটা মনে পড়ছে। একদম। তবু শিবাজীবাবু বলে দিচ্ছি, বাজার থেকে আপনি সবজি কিনে নিয়ে এলেন, চেষ্টা করবেন জলের মধ্যে, সাধারণ জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা খাওয়ার সোডা গুলে তাতে যদি ধুয়ে নিয়ে রেখে দিতে পারেন ঘন্টাখানেক, তাহলে সবচেয়ে নিরাপদ। এটাই হচ্ছে আসল। তবে তাই বলে ফল গুলো এইভাবেও আপনি ধুতে পারেন, কিন্তু দয়া করে গরম জলে ধোবেন না।
ওই গরম জলে ধুয়ে অর্ধেক সবজি নষ্ট হয়ে যাবে, ফলগুলো তো আর খাওয়াই না। কাজে গরম জলে ধোয়ার দরকার পড়ে না। আবার রিপিট করছি, সাধারণ জল, তাতে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা খাওয়ার সোডা দিয়ে আপনি গুলে নিলেন, দিয়ে তাতে ধুয়ে আপনি ঘন্টাখানেক বাইরে রেখে দিন, তারপর আপনি সবখানে রাখুন, কোনো অসুবিধা নেই, সুস্থ সবল থাকবে। একেবারে আমি ডাক্তারবাবুর কথা অনুযায়ী আমি আরও একবার আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আগেও আলোচনা হয়েছে আর বারবার আলোচনা হচ্ছে, কারণ নিঃসন্দেহে আমরা এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছি। তাই ভয় না পেয়ে একটা কথা বলি, যে জিনিসপত্রগুলি আপনারা আনছেন, ডাক্তারবাবু যেমনটাই বললেন, সেই জিনিসপত্রগুলিকে বা যে ফল সবজি যা থাকছেন সেগুলিকে ধুয়ে রাখুন। কারণ যে সবজিগুলি আপনারা আনছেন সে সবটাই কিন্তু আপনারা রান্না করছেন, ফলে গরমের মধ্যে গেলে পরে বা অতিরিক্ত গরম বা হিট লাগলে পরে যে কোনো ভাইরাস ওখানেই ধ্বংস হয়ে যায়। তাই এই দিকে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে সবজি খেলে আপনাদের মধ্যে করোনা চলে যাচ্ছে, একেবারেই না। বরঞ্চ শুধুমাত্র নিয়ে এসে যেভাবে ডাক্তারবাবু বললেন সেভাবে বরঞ্চ আপনারা ধুয়ে রাখুন। তাই এই দিকেও আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। ডাক্তারবাবু, যে বিষয়টা আমি ছিলাম একেবারে 2 মিটার দূরত্বের কথা বলা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে গবেষকরা এবং বিজ্ঞানীরা বলছেন যে 2 মিটার দূরত্ব কোনোভাবেই করোনা ভাইরাস বা করোনা সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে না। তোমার কথা অনুযায়ী, তোমার কথা রেশ নিয়ে বলতে পারি যে 3টে পদক্ষেপ বলেছো। একটা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর 2 মিটার দূরত্ব। এখানে বলে রাখি যে সবচেয়ে 1 নম্বর এবং প্রধান পদক্ষেপ হচ্ছে মাস্ক। যে সবচেয়ে 1 নম্বর এবং প্রধান পদক্ষেপ হচ্ছে মাস্ক পরাটা, ঠিকঠাক মাস্ক পরা, অহংকার, অনেক সংক্রমণ থেকে রক্ষা। 2 নম্বর বলি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বলেছো, যদি হ্যান্ড স্যানিটাইজার যদি না থাকে তাহলে হাতটা সাবান হবে। 2 মিটার রাখবো কি 6 মিটার রাখবো? বলে রাখি যে এখনো কিন্তু করোনা নিয়ে আমরা একটা ধোঁয়াশায় আছি, এখনো গবেষণা চলছে। করোনা নিয়ে আমরা ধোঁয়াশায় আছি, এখনো গবেষণা চলছে। এই গবেষকরা বলেছেন যে 2 মিটার দূরত্ব রাখলে পরে আমাদের করোনা সংক্রমণ থেকে হয়তো রক্ষা পাবো না। একটা ব্যাপার হচ্ছে, এটা তো সেই ড্রপলেট ইনফেকশনে হয়, যে লোকটা হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, তার ওখান থেকে ছড়ানোর ব্যাপারটা থেকে থাকবে। এবং সেটা হচ্ছে 2 মিটার দূরত্ব যদি আমরা মিনিমাম বজায় রাখি, তাহলে এরকম একটা ট্র্যাজেক্টরির মতো হয়, সে রাখতে বলা হয়েছে। এই কারণে এবার আরো কিছু গবেষণা আসুক, তখন সঠিকভাবে বলা যাবে যে 2 মিটার, 3 মিটার না 5 মিটার না 6 মিটার। কিন্তু মনে রাখতে হবে, আমাদের দেশের যে জনসংখ্যা এবং বাজার হাটে যা আমি দেখতে পাচ্ছি, বাস ট্রাম যা দেখতে পাচ্ছি, এবং তাতে কিছুদিন বাদে মেট্রো শুরু হতে চলেছে ধাপে ধাপে, ট্রেন হয়তো আরো কিছুদিন বাদে শুরু হবে, তাতে এই 2 মিটারটাই বজায় রাখা বেশ কঠিন। কাজেই এখনো গবেষণা চলছে, আসুক, তখন আবার আলোচনা করা যাবে। একেবারেই। আচ্ছা, পরবর্তী বিষয়ে আমি একটু চোখ রাখবো। নিঃসন্দেহে আমরা পরবর্তী বিষয়ে অর্থাৎ প্রতিষেধক বা কোভিশিল্ডের উপর একটু নজর রাখবো। কারণ যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত যেমন পরিসংখ্যান অনুযায়ী বা যেমন তথ্য উঠে আসছে, তাতে 17টি কেন্দ্রে এবং তার সঙ্গে 1600 স্বেচ্ছাসেবককে এই ট্রায়াল প্রয়োগ করা হবে। এবং বৃহস্পতিবার পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে এই ট্রায়াল কিন্তু করা হয়েছে এবং এই ট্রায়ালের কিন্তু কোনো রকম বিরূপ কোনো ফল আসেনি, অর্থাৎ আশার আলো কিন্তু নিঃসন্দেহে আমাদের মধ্যে রয়েছে। ডাক্তার, আমি এই বিষয়টা একটুখানি জানতে চাইবো। আমরা যে কোনো জিনিসে একটা ভীষণভাবে যখন মর্মাহত, একটা আশার আলো বা একটা প্রদীপের আলো আমাদের সামনের দিকে এগোতে অনেকটা সাহায্য করে। কোভিশিল্ড কি পরবর্তী সময়ে বা এই সময় দাঁড়িয়ে আমাদের সেই আশার আলো? দেখো, একটা কথা বলি, এই মানুষ যখন ডুবতে বসে তখন তো ডোবার সময় ঘর থেকে সে আঁকড়ে ধরে। তো আমাদের এখন সেই দশা, আমরা তো এতই নাড়িয়ালে পড়েছি, কিছু একটা পেলে পরে সেটা আমার কাছে একটা বিরাট আশা রাখে। নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ। কোভিশিল্ড সবে ট্রায়াল হয়েছে, এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই, অর্থাৎ সাইড এফেক্ট কিছু নেই। কিন্তু একটা ট্রায়ালেই তো চট করে কনক্লুশন করা যায় না যে এটা একেবারে 100% সেফ। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা পদক্ষেপ, একটা পজিটিভ দিক মানছি।
কিন্তু এখনই এটা নিয়ে আরো আলোচনা এই মুহূর্তে এগোনো খুব মুশকিল। তার কারণ আরো কিছু হোক, আরো কিছু দেখা যাক কি হচ্ছে। যেমন কিছুদিন আগে একটা স্টাডিতে বেরিয়ে এলো যে অ্যান্টিবডি টাইটারটা এই কোভিড থেকে যারা সেরেছে তাদের কতদিন থাকবে। দেখা যাচ্ছে একটা স্টাডি বলছে ম্যাক্সিমাম 50 দিন, তারপরে তার রিইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এটাও যখন একটা স্টাডি থেকে বেরিয়ে এলো, এমনি এই যে কোভিশিল্ড এটা যে দেওয়া হচ্ছে, এটা একটা ট্রায়াল দেওয়া হয়েছে, এটা এখন কি অবস্থায় আছে আসে সেটা আরো কিছুদিন বাদে সেটা ভালোভাবে আলোচনা করা যায়। আচ্ছা, পরবর্তী ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। সঞ্জয় বসু বলছি মালদার থেকে। বলুন বলুন। হ্যাঁ ডাক্তারবাবুকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, মানে এই যে কোভিড পরিস্থিতির মধ্যে অনেকে রিমোটাইড ডিজিজে ভোগে এবং তারা বিভিন্ন রকম ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ খেয়ে থাকে। হ্যাঁ, তো আমার মায়ের সাথে এরকম হয়েছে। তো স্কেলোডার্মা বলে একটু রেয়ার ডিজিজের মানে তিনি ডায়াগনোসিস হয়েছেন এবং তাকে বিভিন্ন রকম ইমিউনোসাপ্রেসেন্ট ওষুধ খেতে হয় এবং আর্লি আইএলডি ডিটেক্ট করা হয়েছে। তো আমি প্রশ্ন একটাই করতে চাইছি যে করোনা ভাইরাস মেনলি তো লাংসে এফেক্ট করছে এবং মানে গোটা দুনিয়া এবং সবাই ইমিউনিটি বাড়ানোর জন্য সমস্ত রকম পন্থা অবলম্বন করছে। তো একদম। সেই মত অবস্থায় আমার মায়ের জন্য এই করোনা ভাইরাসটা কতটা ফেটুল হতে পারে? মানে একদিকে ইমিউনি সাপ্রেশন খাচ্ছেন, অন্যদিকে আপনার ধরুন লাংসে অলরেডি একটা আর্লি আইএলডি স্টেজে আছে। আচ্ছা, এটা জানতে চাই। আচ্ছা, অবশ্যই। প্রথমত বলে রাখি, আপনার মা কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজের পজিশনে রয়েছে, কারণ সে তার ইমিউনো সাপ্রেসেন্ট চলে এসেছে, অর্থাৎ শরীরের প্রতিরোধ ক্ষমতাটা তার অনেকটাই বেড়ে গেছে। এই ক্ষেত্রে করোনার দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি এবং হলে পরে কিন্তু মারাত্মক আকার ধারণ করতেই পারে। কাজে সেই হিসেবে আপনার মায়ের প্রতি সমস্ত বিধি নিষেধ আরোপ করাটা ভীষণভাবে বাঞ্ছনীয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ একটা আমরা প্রতিষেধক নিয়ে কথা বলছি, তো ইতিমধ্যে আরও একটি প্রতিষেধকের নাম বা তার সঙ্গে সঙ্গে বলা যায় আরও একটি বিষয় উঠে আসছে, তা হলো ডায়োস কোভ্যাক্স 2। যেমনটা তথ্য উঠে আসছে বা যেমনটা রিসার্চে উঠে আসছে যে করোনা ভাইরাসের মোট 6 রকমের ভাইরাস দেখা গেছে, শুধু করোনারই, এবং সেই কারণে সে তার উপসর্গ কিন্তু ক্রমশ চেঞ্জ করছে এবং উপসর্গের যে নানান ধরনের আমরা প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ধরনের উপসর্গ দেখতে পাচ্ছি, সেইগুলি কিন্তু একটা মূল কারণ। এবং সেদিকে তাকিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এমন একটি প্রতিষেধক আনছে যে প্রতিষেধকে এই 6 রকম কেন, এর পরবর্তী সময়ে যদি করোনা ভাইরাসের রূপ পরিবর্তন হয় বা উপসর্গ পরিবর্তন হয় বা আরও যদি অন্যান্য রূপ ধারণ করে, তাহলে সমস্ত কিছুকে কিন্তু প্রতিষেধক হিসাবে কাজ দেবে এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নতুন যে প্রতিষেধকটি আসছে সেইটি। কি বলবেন এই বিষয়টি? দেখো, প্রথমে শুনেছিলাম অক্সফোর্ডের কথা, তারা কাজ করছে, এখন কেমব্রিজও এগিয়ে এসেছে। দুটো বিশ্ববিদ্যালয়েরই বয়স প্রায় 600-700 বছর বয়স, পৃথিবীব্যাপী নাম, কাজে নামেও কাটছে, ভারেও কাটছে। করোনা ভাইরাস ইতিমধ্যে দেখা গেছে 6টা ভ্যারাইটি, এরপরে আরো হয়তো ভ্যারাইটি বেরোবে এবং প্রত্যেকটার জন্য একটা সম্মিলিতভাবে একটা প্রতিষেধক নিয়ে আসছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। নিশ্চয় এটা একটা বড় পদক্ষেপ, কিন্তু এখনই এটা নিয়ে বলার মতো জায়গায় নেই, কারণ আমিও দেখেছি স্টাডিটা একটা আউটলাইন একটা পড়লাম, এখনো ডিটেল তেমন কিছু আসেনি। তার কারণ এটা ডিটেলস আসতে আরো গবেষণার দরকার আছে, তখন ওটা আলোচনা করা যায়। তবে এখন এইটুকুই ব্যাপার যে তারা একটা ভ্যাকসিন নিয়ে আসছে, এরকম মাল্টিভ্যালেন্ট এরকম একটা ভ্যাকসিন আসছে, এটা একটা আশাবাদ, যাতে এইটুকুই বলবো। একেবারেই। পরবর্তী একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সুমন মাহাতো বলছি ঝাড়গ্রাম থেকে। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করতে চাই। অবশ্যই করুন। হ্যাঁ বলছি, আমার একজন বন্ধু আজ থেকে 6 দিন আগে করোনা পজিটিভ হয়। আচ্ছা। তো ওর সাথে আমার মিট হয় একদিন, 6 দিন আগে। তো আমি ওর সাথে কোনোভাবেই মানে হ্যান্ডশেক কথা করিনি, কিন্তু ওর থেকে আমি 5 মিটার দূরে দাঁড়িয়েছিলাম। আচ্ছা। এবং দুজনের মুখেই মাস্ক ছিল। বাহ।
ভেরি গুড। তো আমার আর যেদিন আমার সাথে মিট হয় তার পরদিন আমি খবর জানতে পারি ও করোনা পজিটিভ। হুম, তো সেক্ষেত্রে আমি মানে আপনার আজকে আপনার সংক্রমণের সম্ভাবনা আছে কিনা, তাই তো? হ্যাঁ, আমি আজকে 6 দিন বাড়িতেই আছি, কিন্তু কোনো ধরনের সিমটম আমার মধ্যে কিছুই নেই। আচ্ছা। আমি জানতে চাইছি আমার কোনো ভয় বা কোনো আছে কিনা। অবশ্যই অবশ্যই বোঝাই গিয়েছে, ডাক্তারবাবুর কাছে যাব। প্রথমে ভালো লাগলো দুজনেই মাস্ক পরে কথা বলেছেন এবং ধরে নিচ্ছি দুজনের মধ্যে শারীরিক দূরত্ব বজায় আছে। আপনি জানলেন যে ওর করোনা পজিটিভ হয়েছে, এ ব্যাপারে আপনার সম্ভাবনা 50-50, হতেও পারে নাও হতে পারে, কিন্তু একটা ব্যাপারে আশ্বস্ত হলাম যে আপনার করোনা ভাইরাসের কিছু মানে উপসর্গ কিছু আসেনি। তবে আমি আপনাকে সেই বলবো, এখন যে অবস্থা চলেছে এবং গতকাল দেখলাম ৭৬,০০০-এর উপরে সংক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আপনি বাড়িতেই আপাতত সেলফ আইসোলেশনে থাকুন, একটা এক্সট্রা প্রিকশনারি মেজার নিয়ে। অর্থাৎ সেই 14 দিনটা বাড়িতেই থাকুন না আলাদা, তাতে তো কোনো অসুবিধা নেই, কারণ আপনি নিজেই বলছেন আপনার কোনো উপসর্গ নেই, কিচ্ছু নেই। কাজে এইটা একটা ছোট্ট একটা অ্যাডভাইস এই মুহূর্তে দিলাম। আচ্ছা ডাক্তারবাবু, একটা বিষয় আমি একটু জানতে চাইবো। তথ্য বলছে যে যারা হাই প্রেশারের মেডিসিন খান তাদের 1/3 কম, অর্থাৎ মৃত্যুর হার 1/3 কম, এবং তার সঙ্গে সঙ্গে যারা এই হাই প্রেশারের ওষুধ খান তারা কোনোভাবে করোনা আক্রান্ত বা অন্য কোনো রোগে আক্রান্ত হলেও তাদের গবেষণা বলছে যে আইসিইউ বা কোনোভাবেই এই আইসোলেশন বা যেটা আমরা সাংঘাতিকভাবে একটা আশা করি যে প্রচণ্ডভাবে কষ্টকর অবস্থা হবে তার বা মৃত্যু হতে পারে, এর হারটা অনেকটাই কম। কি কারণে এটা মনে হয়? এখনই এটা বিশদ বলা খুব কঠিন, তবে এটা একটা অবজারভেশন, এটা এখনো কোনো সায়েন্টিফিক কোনো ব্যাকগ্রাউন্ড এখনো আসেনি, এটা জাস্ট একটা অবজারভেশন। কারণ করোনা নিয়ে নিত্য নতুন তথ্য বেরোচ্ছে, আবারও বলে দিচ্ছি, কারণ একটা সায়েন্টিফিক রিসার্চ করতে গেলে আমার একটা এক্সপেরিমেন্ট লাগে, দেখতে পাচ্ছি একটা ক্লিনিক্যাল অবজারভেশন লাগে, তারপর আমাকে ইনফারেন্সে যেতে হবে। এটা একটা এখন পর্যন্ত অবজারভেশন এসছে, আমি একটা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যালি একটা ডিফারেন্স একটা দেখতে পাচ্ছি, এর বেশি এই মুহূর্তে বলা খুব কঠিন। আচ্ছা, আমি একটা তথ্য ইতিমধ্যে একটু দিয়ে দিই যে আইসিএমআর ইতিমধ্যেই সাধারণ মানুষের তথ্য যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার জন্য ইতিমধ্যে ওয়েবসাইট যেটা রয়েছে সেটাকে আরও অনেক বেশি সচল করছে। কারণ জানা যাচ্ছে যে যা যা প্রতিষেধক নিয়ে বা ওষুধ নিয়ে যা যা আপডেট থাকছে তা সমস্ত কিন্তু সেই ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে এই আতঙ্কটা অনেকটা কমে এবং তারা জানতে পারে যে প্রতিষেধকটি কোন মাত্রায় রয়েছে বা কতটা রয়েছে, কবে আসতে চলেছে, তার সঙ্গে ওষুধ কী কী আবিষ্কার হচ্ছে, কোন কোন ওষুধ কীভাবে খেতে হবে বা কাদের মধ্যে এই ওষুধগুলি দেওয়া যাবে, এই সমস্ত বিষয়ে তথ্য কিন্তু আইসিএমআর এর গাইডলাইন যা দিয়ে দেয় সেগুলি কিন্তু সরাসরি এবার আমরা ওয়েবসাইটে পেতে চলেছি। একটা অসাধারণ উদ্যোগ। আমি এই বিষয়টা ডাক্তারবাবুর কাছে আসবো, যেটি কতটা সাহায্য করবে এটি আমাদের মধ্যে, নাকি আতঙ্ক আরও অনেক বেশি বাড়াবে, কোনটা হবে, আসবো এই বিষয়ে। তবে তার আগে পরবর্তী ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? ডাক্তারবাবু নমস্কার, ঘন্টাই পূর্ব মেদিনীপুর ভূপতিনগর থেকে বলছি। আচ্ছা বলুন। ঘন্টাই ভূপতিনগর থেকে রাজকুমার সত্যপতি বলছি। বলুন। হ্যাঁ বলছিলাম, বাড়ির পাশে করোনা পজিটিভ হয়েছে, আচ্ছা, তো একদম বাড়ির পাশাপাশি, তো আমরা সতর্ক কিভাবে থাকবো? আচ্ছা, বাড়ির পাশাপাশি করোনা পজিটিভ হয়েছে? এই প্রশ্নটা কিন্তু এর আগেও একটু আগেও, হ্যাঁ একটু আগেও আলোচনা করেছি। ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধরে নিচ্ছি যে করোনা পজিটিভ হয়েছে সে তো বাড়িতে সেলফ আইসোলেশনে চলে যায়, অর্থাৎ সে আর বাড়ির বাইরে বেরোচ্ছে না, তার বাড়ির লোকও সতর্ক হয়ে গেছে, সেই বিষয়ে আমি ধরে নিচ্ছি সে তার দিক থেকে সে সতর্কতা অবলম্বন করে। এবার আপনাদের দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে, চেষ্টা করবেন বাড়ির বাইরে যেমন না বেরোনো যায়, বেরোলে পরে একসাথে অনেকগুলো কাজ নিয়ে বেরোবেন, যাতে সব কাজ করে ফিরে এসে একেবারে জামা কাপড় ধুয়ে স্নান করে যাতে আসতে পারেন। আর যথার্থভাবে মাস্ক, স্যানিটাইজার এগুলো ঠিকঠাক ব্যবহার করবেন, আর ওই শারীরিক দূরত্বটা বজায় রেখে যতটা সম্ভব পারা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলবেন, তাহলেই যথেষ্ট।
আচ্ছা ডাক্তারবাবু, যে বিষয়টা আমরা ছিলাম, অর্থাৎ ICMR এর যে ওয়েবসাইট, সেখানে আরো অনেক বেশি তথ্য দিতে চলেছে তারা। আইসিএমআর যে পদক্ষেপটা নিতে চলেছে সেটা অত্যন্ত ভালো পদক্ষেপ। এতে মানুষ আরো বেশি সচেতন হওয়ার একটা পথ থাকবে। তারা জানতে পারবে কি রকম প্রতিষেধক তারা বেরোনোর একটা প্রক্রিয়াকরণ চলছে এবং কি ওষুধ তেমন বেরোনোর প্রক্রিয়াকরণ চলছে। করোনা ভাইরাস সম্পর্কে তারাও অনেক বেশি অবহিত হবে এবং ভীষণভাবে সচেতনতার মাত্রা বাড়বে, এটাই আশা করি। আর সেই সঙ্গে বলে রাখি, এতে কিন্তু সব দিক থেকে স্বচ্ছতাটা কিন্তু আরো বেশি বাড়বে। মানুষের মনে কোন রকম অস্বচ্ছ ধ্যান ধারণা সেটাও কিন্তু থাকবে। কাজে এটা কিন্তু ভীষণ বড় পদক্ষেপ। একেবারে। তুমি আরেকটা প্রশ্ন একটুখানি যাবো। একটা প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি এই কনফিউশনটা রেখেই থাকে, হোম আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন, দুটোর মধ্যে পার্থক্য কি আপনি যদি একটু বুঝিয়ে বলেন। প্রথমে আগে জানতে হবে যে কোয়ারেন্টাইন মানেটা কোথা থেকে এলো। একদম। কোয়ারেন্টাইন কথাটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, কোয়ারেন্টাইন। আর এই কোয়ারেন্টাইন কথাটা তার আগে এসে এই কথা থেকে এসেছে, মানে হচ্ছে 40। ল্যাটিনে 40কে ওইভাবে বলা হয়, অর্থাৎ ওর মধ্যেই লুকিয়ে আছে যে 40 দিন আমাকে আলাদা থাকার একটা ব্যাপার, কনসেপ্ট ওর মধ্যেই লুকিয়ে আছে। আইসোলেশনের আবিধানিক মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, অর্থাৎ আমরা আলাদাভাবে থাকবো, সেটাই হচ্ছে ব্যাপার। কোয়ারেন্টাইন কথাটা যদি বলি তাহলে কিন্তু ক্লাসিক্যালি 40 দিনের ব্যাপার এসে যায়। আর আইসোলেশন যদি বলি, আমি কিন্তু প্রত্যেকটাই লাতিন ডিকশনারি গতভাবে কিন্তু প্রত্যেকটা বোঝানোর চেষ্টা করছি। আর আইসোলেশন যদি বলি তাহলে সম্পূর্ণ আলাদাভাবে আমাদের যে গাইডলাইন আছে 14 দিন, তারপরও আরো 7 দিন আবার দেখি, তারপরে আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ব্যবহারিক জীবনে ফিরতে পারবো। অর্থাৎ আইসোলেশনের ব্যাপারটা কিন্তু কনসেপ্টটা ওইটা। কোয়ারেন্টাইন যদি আমি বলি তাহলে কিন্তু সেই ক্লাসিক্যাল 40 দিনের ব্যাপারটা চলে আসে, কারণ তার লাতিন শব্দ থেকে এসছে। আচ্ছা ডাক্তার, আমি একটা বিষয় একটুখানি জানতে চাইবো। প্রত্যেকের মধ্যে একটা ভীষণভাবে কোয়ারি রয়েছে এই বিষয়টি নিয়ে, তা হলো পুজো ক্রমশ এগিয়ে আসছে। অর্থাৎ বাঙালির পুজো, আমাদের প্রত্যেকের প্রাণের পুজো দুর্গা পুজো। সেখানে আমরা প্রত্যেকেই আশায় বুক বাঁধছি যে হয়তো পুজো হবে, আবার তার সঙ্গে সঙ্গে পুজো নিয়ে আরেকটা দ্বন্দ্ব বা আরেকটা কনফিউশন আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে যে যদি পুজো হয় তাহলে সংক্রমণটা কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ সেইভাবে আটকানো কি সম্ভব হবে সেই ভিড়কে? আর যদি ভিড়কে আটকানো সম্ভব হয়ও, তাহলে কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে? তো সেদিকে তাকিয়ে পরবর্তী সময় কি হবে সেটা সম্পূর্ণ সরকার এবং কেন্দ্র তারা মিলে ঠিক করবে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, ডাক্তারবাবু, যদি পুজো হয় সেই দিকে তাকিয়ে কোন কোন দিকগুলিকে আমাদের মানতে হবে এবং তার সঙ্গে কোন কোন দিকগুলিকে পুজো কমিটিকে মেনে চলতে হবে, কি মনে হয় আপনার? ওই যে পুজো কমিটিকে যে এবার বলেছি যে ওই মেট্রোর মতো ওই পদক্ষেপগুলোকে নেবে, আর পুজো কমিটি আমার মনে হয় এই অবস্থায় পুজোর বাজেটটাকে বোধহয় এবার একটু ছোট করা হয়েছে সম্পূর্ণ আমার মনে হয়। তার কারণ মানুষের আর্থিক এবং অন্যের অবস্থা কতই বছর সবাই বুঝতে পারছে, সবাই জানছে যে এমনও অবস্থা হবে যে যারাই হয়তো দেখো সমস্যা দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর বাজেটটাকে সেইভাবে ভাবতে হবে। আর আমার মনে হয় এবার পুজোটাকে বোধহয় ছোট করে বড় ওই যে মানুষগুলো যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে বরং একটু সাহায্য করা বোধহয় দরকার। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। আর সরকার নিশ্চয় ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, আর হয়তো 1.5 মাস বাদেই, হয়তো 15 মাস বাদেই পুজো শুরু হবে। পুজোটা আমাদের কাছে একটা বিশেষ বার্তা, ভালো লাগা, সবকিছু মানছি, কিন্তু এখন যা অবস্থা তাতে
পুজোতে সবাই বেরোতে পারবে কিনা, বেরোতে পারবো কিনা, এবং বেরোলেও কি বিধিনিষেধ থাকবে এ বলা খুব কঠিন, ভীষণ কঠিন প্রশ্ন। এবং তার থেকেও ততোধিক কঠিন হচ্ছে প্রত্যেকটা মানুষকে সচেতনতার হারটা বাড়িয়ে তোলার একটা পদক্ষেপ। কাজে এটা কিন্তু এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে হ্যাঁ, তুমি যখন প্রশ্ন করো, তবু যদি বলে মানুষের মাথায় যদি ঢোকাতে পারে যে এই ব্যাপারটা মাথায় রাখো, তাহলে বোধহয় সুবিধা। একেবারে আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো ডাক্তারবাবু, পরিসংখ্যান বা সেই তথ্যের উপর যদি আমাদের নির্ভরশীল হতে হয়, তাহলে তথ্য বলছে যে 6 থেকে আগে যেমন বলা হয়েছিল যে বাচ্চাদের এই করোনা নিয়ে খুব একটা রিস্ক নেই, কিন্তু এখন বলা হচ্ছে যে যত দিন এগোচ্ছে এবং করোনা তার মূর্তি চেঞ্জ করছে বা বলা যায় তার রূপ চেঞ্জ করছে, তো সেদিকে তাকিয়ে বলছে 6 থেকে 11 বছরের বাচ্চাদের কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে। কারণ তাদের যেহেতু তারা অনেকটাই ছোট, ফলে তাদেরকে সেই মাস্ক পরানোটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় পরিবারের কাছে। তার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেক মুহূর্তে তাদের ব্যবহার করানোটাও একটা সমস্যা হয়ে যায়। তো সেই দিকে থেকে ডাক্তারবাবু এই বিষয়টায় কি করবেন পরিবার, অর্থাৎ এই 6 থেকে 11 বছরের যে বাচ্চারা রয়েছে বা বলা যায় যে যারা বাচ্চারা রয়েছে তাদের পরিবার কি করবেন? তাদেরকে কিছু করার নেই। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে গেলে তাদেরকে এই কঠিনভাবেই বাচ্চাদের যেভাবে হোক এই যে মাস্ক পরা এগুলো এই ব্যাপারগুলো বানাতে হবে। তার কারণ রিস্ক ফ্যাক্টর থেকে আর এই রিস্ক থেকে ওই বাচ্চা বায়না করলো তাকে মাথায় তুললাম না, এগুলো করলে চলবে না, তাকে কঠিনভাবেই ব্যবস্থা করতে হবে। তার কারণ সে হয়তো কি মাস্ক পরবে না বলে কান্নাকাটি করবে, সবকিছু করবে, কিন্তু কিছু পরে বাচ্চারাও কিন্তু দেখে যে আমার উপরে কতটা শাসন বাবা মা খাটাতে পারছে। এবারে বাবা মা যদি ততটা কাঠিন্য দেখাতে পারে, সে বাচ্চা মানবে, বাচ্চা সুস্থ থাকবে, বাবা মার হয়রানি কম হবে। আর যারা মনে করবে বাচ্চাকে ওইটুকু প্রশ্রয় দিয়ে তাদের হয়রানি হবে, একদম সোজা পরিষ্কার বললাম। কাজেই বাবা মাকে এই ব্যাপারটায় একটু কাঠিন্য দেখাতেই হবে, যেভাবে হোক বাচ্চাকে সুস্থ রাখতে হবে। অবশ্যই যেভাবে হোক বাচ্চাকে সুস্থ রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, বাড়ির যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই সুস্থ রাখতে হবে। আজকে আমাদের সময় একেবারেই শেষ। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুধু শেষ করার আগে একটা কথাই বারবার বলবো, যা যা গাইডলাইন দিচ্ছে রাজ্য এবং কেন্দ্র অবশ্যই মেনে চলুন। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন নতুন বিষয়গুলি উঠে আসছে, কারণ আনলক 4 শুরু হচ্ছে। সেই আনলক 4এও কিন্তু আমাদের সচেতনতা বজায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জীবিকা নির্বাহের জন্য যা যা প্রয়োজন নিঃসন্দেহে আমাদের সেই দিকে এগোতে হবে। আর সেই কারণেই আতঙ্কে নয়, সম্পূর্ণ সতর্ক থাকুন। আজ এ পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সিটিভিএনকে সঙ্গে রাখুন।